দেখে নাও, আজকে আমি তোমাদের বল ও শক্তির প্রাথমিক ধারণা থেকে অর্থাৎ চ্যাপ্টার 6 থেকে কোশ্চেন অ্যান্সারগুলো করে দিচ্ছি। ভালো করে তোমরা দেখতে থাকো। স্থির বস্তু কাকে বলে? যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে, যেমন ঘরবাড়ি, গাছপালা প্রভৃতি। গতিশীল বস্তু কাকে বলে? যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে, যেমন চলন্ত ট্রেন, উড়ন্ত পাখি ইত্যাদি। বল কাকে বলে? বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তু স্থির অবস্থা বা সরলরেখা বরাবর সমবেগে গতিশীল অবস্থা পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে। বলের একক লেখো। সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। স্পর্শহীন বল কাকে বলে? কোনো বস্তুকে স্পর্শ না করে যদি বস্তুটির উপর বল প্রয়োগ করা সম্ভব হয় তাকে স্পর্শহীন বল বলে, যেমন মহাকর্ষ বল, অভিকর্ষ বল, আরও আছে যেমন স্থিরতারিতিক বল, ঠিক আছে, চৌম্বকত্ব বল, এগুলো সমস্ত হবে। চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। চুম্বক যে সকল পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে অথবা যে সকল পদার্থ দ্বারা আকর্ষিত হয় তাকে চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি। অভিকর্ষ বল কাকে বলে? যে বলের সাহায্যে পৃথিবীর সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। অভিকর্ষ বলের অপর নাম কি? ওজন। এসআই পদ্ধতিতে ওজনের একক কি? নিউটন। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু তার স্থির অবস্থান, গতি, কোনো বস্তুর গতি, অবস্থান বা প্রকৃতি, এই তিনটি কারণেই কার্য করার যে শক্তি লাভ করে তাকে বস্তু যান্ত্রিক শক্তি বলে। স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তু তার আকৃতি ও অবস্থানের জন্য যে কার্য করার যে শক্তি সামর্থ্য লাভ করে তাকে স্থিতিশক্তি বলে। গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। গতি প্রয় প্রকার ও কি কি? গতি দুই প্রকার, গতি চলন গতি ও ঘূর্ণন গতি। অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর গতি কি কি প্রকার? চলন গতি। বায়ু কোন শক্তির কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? গতিশক্তিকে কাজে লাগিয়ে। কোনো বস্তু স্থিতি ও গতি আপেক্ষিক যুক্তি সহ ব্যাখ্যা করো। দেখো এখানে বড় করে কোশ্চেন আনসারটা লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। আমাদের চারপাশে ঘর বাড়ি গাছপালা সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে স্থান পরিবর্তন করে না, তাই এরা পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে স্থির বস্তু। কিন্তু পৃথিবী নিজেই সূর্য চারিদিকে ঘুরছে, তাই ঘর বাড়ি গাছপালা পৃথিবীর সঙ্গে সাপেক্ষে স্থির হলেও পরম স্থির নয়। তাই বলা যায় মহাবিশ্বে পরম স্থিতি বা গতি বলে কোনো কিছুই নেই। প্রতিটি বস্তু একে অপরের সাপেক্ষে গতিশীল বা স্থির হতে পারে, অর্থাৎ স্থিতি ও গতি আপেক্ষিক। পৃথিবীর সকল শক্তির উৎস কি? সূর্য। উদ্ভিদের খাদ্য তৈরিতে মুখ্য ভূমিকা কে পালন করে? সূর্য। কত শতাংশ সৌরশক্তি উদ্ভিদের দেহে জমা থাকে? 10%। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উৎপাদক থেকে শুরু করে ক্রমান্বয়ে খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর খাদ্য শক্তি প্রবাহের যে ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ কেমন হয়? একমুখী। খাদ্য জাল কাকে বলে? পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলি মিলে জালের মধ্যে যে ছবি তৈরি করে তাকে খাদ্য জাল বলে। খাদ্য পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরের সামগ্রিক গঠনকে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত ক্রমপর্যায়ে পরপর সাজিয়ে যে পিরামিড গঠিত হয় তাকে খাদ্য পিরামিড বলে। খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কি বলে? ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। সর্বভোগ শ্রেণী দুটি উদাহরণ দাও। মানুষ, কাক। 10% সূত্র ব্যাখ্যা করেন কে? রেমন্ড লিন্ডেম্যান। লিন্ডেম্যান 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। আচ্ছা, খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদ্য খাদকের প্রাণীর দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগটা কোথায় যায়? এই খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় সেই শক্তি কেবল 10% প্রাণীরা নিজেদের দেহে গঠনের কাজে লাগায়, বাকিটা দেহে জমা থাকে। এই 90% শক্তি খাদক ও প্রাণী নিজেদের শারীরবৃত্তীয় কাজে খরচ গ্রহণ করে। তাই এই শক্তি অংশটুকু পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছতে পারে না। তাছাড়া পুষ্টিস্তরের অন্তর্গত জীবদের মৃত্যুর পর তাদের পচাগলা দেহ মাটিতে মিশে গেলে এই পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা ওই শক্তি ব্যবহার করতে পারে না। আচ্ছা, শক্তির উৎস কয় প্রকার ও কি কি? 2 প্রকার। একটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি, একটা অনবীকরণযোগ্য শক্তির উৎস। প্রচলিত বা নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে? যে সকল শক্তি উৎস থেকে প্রাপ্ত শক্তির ব্যবহার প্রচলিত নয়, আহ, শক্তির ভাণ্ডার ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলিকে অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তি উৎস বলে, যেমন ধরো সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা ইত্যাদি। আর প্রচলিত বা অনবীকরণ শক্তি উৎস কাকে বলে? এ সকল শক্তি উৎস থেকে প্রাপ্ত শক্তিকে বহুকাল ধরে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে এবং যেগুলি একসময় নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তাদের প্রচলিত বা অনবীকরণ শক্তি উৎস বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। সৌরশক্তির কাজে লাগে দুটি যন্ত্রের নাম লেখো। সৌরকোষ আর সৌরকুকার। আচ্ছা, তলের প্রকৃতির উপর
কিভাবে ঘর্ষণ নির্ভর করে? তল যত মসৃণ হয় তত ঘর্ষণ কম হয়। অর্থাৎ তল যদি দেখা যায় বেশি এই ধরো খড়খড়ে প্রকৃতির বা অমসৃণ প্রকৃতির হবে, তখন দেখবে ঘর্ষণের পরিমাণটা বেড়ে যাবে। ঘর্ষণের ফলে উষ্ণতা কী পরিবর্তন ঘটে? সাধারণত ঘর্ষণের উষ্ণতা বৃদ্ধি পায়। এবার দেখো সবচেয়ে শেষ প্রশ্নটা আমরা চলে আসছি আজকের। শক্তি রূপান্তরের উদাহরণ দাও। দেখো তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, মাইক্রোফোন, মাইক, তড়িৎ শক্তি থেকে তাপশক্তি, ইলেকট্রিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার প্রভৃতি। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক পাখা চালানো। তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, বৈদ্যুতিক বাল্ব। যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র। যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ উৎপাদন। যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, হাতে তালু ঘষা। যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তি, দেশলাই বাক্সে বারুদে ঘষে দেশলাই কাঠি জ্বালানো। রাসায়নিক শক্তি থেকে তাপ অলস শক্তি, মোমবাতি জ্বালানো বা বাজি ফাটানো হতে পারে। আর রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, কয়লা পোড়ানো। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমি তোমাদেরকে আজকে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ প্রশ্নোত্তর করে দিলাম। তোমরা এইগুলো খাতায় লিখে নাও। লিখে নিয়ে আমাকে অবশ্যই জানিও, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখো। সবাই ভালো থেকো।